নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমার মনটা ভীষণ ভার। আজকে দিদির বাড়িতে গেছিলাম। এই 3টে নাগাদ ফিরেছি। ভোর 4টের আগে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে একেবারে চান করে ঠাকুর দিয়ে এই 6টা 10 এরকম নাগাদ একটুখানি দই ভাত খেয়ে বাবাইকে নিয়ে বেরিয়ে গেছিলাম। ওখানে গিয়ে অনেকবার খাওয়ার কথা বলেছে সবাই, আমি কিছু খাইনি। ওই 2টো করে আপেল খেয়েছি, ব্যাস। আবার বাড়িতে এসে একটা ছোট বোল, তাতে দুধ দিয়ে অল্প একটু মুসলি খেয়েছি। এই যা। দিদি আমার অসুস্থ, সেটা তো আগেই আপনাদের বলেছি। আর মায়েরও খুব খারাপ অবস্থা, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করেছি। আজকে যখন গেলাম, মায়ের ঘরে ঢুকলাম, মা চোখ বন্ধ করে শুয়েছিলেন। রাইস টিউব লাগানো মায়ের। আরও মায়ের শরীরটা রোগা হয়ে গেছে, আরও সিন করে গেছে, ছোট হয়ে গেছে মা। তো মা বলে ডাকলাম আমি, মা আমি এসেছি, মা মাগো আমি ভুল। তো চোখটা আস্তে করে খুলল। বুঝতে পারলাম আমাকে চিনতে পেরেছে মা। কেন কি মায়ের তো পার্কিনসন, মা অনেককেই ভুলে গেছে, চিনতে পারে না। হাতটা বাড়িয়ে দিলাম। মা হাতটা শক্ত করে ধরার চেষ্টা করলো। সেই জোরটা তো আগের মতো মায়ের আর নেই। শুধু একটা শব্দ বের করলো মুখ থেকে আমাকে দেখে, আর পেটটা দেখালো পে বলে হাতটা বোলাতে থাকলো। আমার হাতটা নিয়ে হাতটা বোলাতে থাকলো, মানে বুঝতে পারলাম যে মায়ের পেটে ব্যথা হচ্ছে। তো আমি আস্তে আস্তে মায়ের পেটে হাত বোলাতে থাকলাম। আর আমার হাতটা না মা এভাবে যতটা জোর দেওয়া যায় মায়ের ওই শরীরে, কোনোভাবে শক্ত করে ধরে না, না আমি পেটে হাতটা বোলাচ্ছি, মায়েরভাবে ধরে আছে আমার হাতটা। এবার মায়ের সাথে গল্প করতে থাকলাম। আর মায়ের না ছোটোবেলাতে মা আমাকে একটা ছড়া, এরকম এই ছড়াটা বোধহয় আপনাদের অনেকেরই মা ছোটোবেলাতে বলেছেন, আপনারা অনেকেই জানেন যে পেটে ব্যথা হলে কীভাবে পেটে ব্যথাটা চলে যায়। আমরা যখন ছোটো ছিলাম, বাচ্চা ছিলাম, তখন তো মা যা বোঝাতেন অনেক কিছুই তো সেটা আমরা মানে সত্যি বলে মনে করে নিতাম, কেন কি মা বলছে। ওই যে ছড়াটা, পেট ব্যথা দুতে নারী, পেট ব্যথা গেল বামুন বাড়ি, বামুনরা বলে ধর ধর, পেট ব্যথা বলে পড়ে মর, পড়ে মর, পড়ে মর। তো এই ছড়াটা আমি আজকে মায়ের পেটে হাত বোলাতে বোলাতে বলতে থাকলাম। মা না এরকম বড় চোখ করে আমার দিকে তাকালো, হাসলো। জানি না মায়ের মনে পড়লো কি না। যখনই আমি চুপ করে থাকছিলাম তখনই আমার মা না এরকমভাবে হাতটা এরকম করছিল, যাতে আমি মায়ের পেটটা ওইটা ছড়া বলতে বলতে আমি হাতটা বোলাই মায়ের। খুব গোয়া ছিল, চিপটা মায়ের জড়িয়ে যাচ্ছিল এরকমভাবে। কথা বলতে চাইছিল, কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছিল, মা কথা বলতে পারছিল না। তো বাবাইকে আমি এর মধ্যে একদিন বলেছিলাম, বাবা একটু দেখ তো, গুগলে তো অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো মা তো বেশ অনেকটা বছরই হয়ে গেল কথা বলে না। তা পার্কিনসনের পেশেন্টদের কি কথা বলা বন্ধ হয়ে যায়? তো বাবাই দেখে আমাকে বলেছিল যে মা, পার্কিনসনের পেশেন্টদের একসময় আমার একটা স্টেজ আসে যে কথা বলতে কষ্ট হয়। আজকে আমি মাকে যখন নোটিশ করলাম না ভালো মতো, যে মায়ের চিপটা এরমভাবে জড়িয়ে যাচ্ছে, তাও কথা বলার চেষ্টা করছে, করছে মা, অনেক কিছু বলার চেষ্টা করছে আমাকে, তো বলতে পারছে না। মায়ের ভেতরে কত কষ্ট হচ্ছে।
হাতটা তুলে আমার গালে আদর করার চেষ্টা করছে, ক্ষমতা নেই মায়ের। মায়ের হাতটা ধরে চুমু দিলাম, মায়ের গালে মানে কপালে চুমু দিলাম। আলতো করে হাসছে, তাকিয়ে আছে, ছাড়তে চাইছে না আমাকে। মায়ের জন্য সেদিন যে আমি বাজার করেছিলাম, ম্যাক্সি নিয়ে গেছিলাম, একটা গায়ের চাদর নিয়ে গিয়েছিলাম। মাকে বললাম, মা তোমার জন্য একটা নতুন ম্যাক্সি নিয়ে এসেছি, পড়ো। গায়ের চাদর নিয়ে এসেছি, গায়ে দিও। পড়বে কি? মায়ের তো পিঠে কেমন ফোসকার মতো সব বেরিয়েছে। যারা মাকে দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করেন, তো ম্যাক্সিটা তো মায়ের বুকের ওপর ফেলে রেখে দিয়েছে। কথাটা শুনেও মা মায়ের ঠোঁটের কোণে একটা আলগা হাসি। আমার মা তো স্কুল টিচার ছিলেন, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলেন। আর আমার মাকে সবাই তুফান মেল বলতো। মানে এত দৌড়ে দৌড়ে কাজ করতো, এত দৌড়তো। আর মাতে স্কুলে যখন স্পোর্টস হতো তখন মা দড়ি টানাটানি রেসে জিততো। মা সবসময় স্পোর্টসে মানে প্রাইজ নিয়ে আসতো। নাটক থেকে আরম্ভ করে যেসব কিছু ফাংশান হতো মা অংশগ্রহণ করতো। আমি ফাংশানে যখন নাচতাম তখন মা আমায় নাচের স্টেপ তুলে দিত। বাংলা পরীক্ষা হলেই মানে মায়ের কাছে আমার বাংলাটা শেখা। বাংলায় যখন আমি ভালো নম্বর পেতাম, আমার বাবাইকে যখন পড়াতাম, বাবাই প্রত্যেকবার বাংলা, হিন্দি, জিওগ্রাফি এগুলোতে হায়েস্ট পেত, হিস্ট্রি এগুলোতে। তো বাংলাটা যখনই আমার কিছু প্রবলেম হতো মাকে ফোন করে জিজ্ঞেস করতাম, মা বলতেন, হেল্প করতেন। মা ঘুরতে কত ভালোবাসতো। যখনই মানে মা রিটায়ার করার পর, বাবা রিটায়ার করার পর, মানে যখনই সুযোগ পেত কুন্নু স্পেশালে বেড়াতে চলে যেত। আর যখন স্কুলে কাজ করতো আমার মা, তখন কলিগদের সাথে, মানে ওই মাসিদের সাথে, যাদের সাথে কাজ করতে মা, তাদের সাথে সিনেমায় চলে যেতেন। মানে সেই মা আজকে আমার এইভাবে, আমি কখনো ভাবতে পারিনি আমার মায়ের পরিণতি এরকম হবে। আমি বাবার ফটোটা মায়ের ঘরের মধ্যে আছে, সেন্টার টেবিলের উপরে। তাকিয়েছিলাম বাবার ফটোর দিকে, কি বলবো আমি। আর বাবা তো চলে গেল, বাবার ক্যান্সার হয়েছিল, বাবা তো কষ্ট ভোগ করলো। 1 বছরের মাথায় বাবা চলে গেল। আমার মাটা শুধুমাত্র শ্বাস নিচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। আমি যে কাঁদছিলাম মা বুঝতে পারছিল। আজকে মা মুখে কথা বলার চেষ্টা করছিল, করছিল। কি করব, আমার কিছু করার নেই। আমি আমার মাকে আমার কাছে আনতে চাই, আমি আনতে চাই আমার কাছে। কিন্তু আমার জামাইবাবু, আমার যেহেতু শরীর খারাপ, বলে তোর উপর চাপ পড়বে, এই বলে আমার মাকে আমার কাছে পাঠাতে চান না আমার কথা চিন্তা করে। আমি তো আমার কথা চিন্তা করিই না। আমি চাই আমার মায়ের সেবা করতে। আমি বরাবর চেয়েছিলাম আমার বাবা মাকে সেবা করতে, আমার কাছে রাখতে। সেই ইচ্ছেটা আমার পূরণ হলো না। আমার মায়ের একটা কথা খুব কানে বাজে, যে মা যখন 2019-এ কিছুদিনের জন্য এখানে এসে থেকেছিলেন, দিদি এখানে কদিনের জন্য রেখেছিল মাকে, তো মা তখনও তো সেভাবে চলাফেরা করতে পারতো না।
তো অনেক সময় বিছানার মধ্যেই তো মা মানে আয়া রাখা হয়েছিল, আমি হেল্প করতাম আয়াদের সাথে সাথে। বিছানার মধ্যেই টয়লেট এগুলো করে ফেলতো মা। তো যখন যেদিন চলে যাচ্ছে মা, দিদি নিতে এসেছিলো মাকে, মা আমাকে যখন চলে যাচ্ছ মা আবার সেই দিদির বাড়িতে, আমার একটা কথা খুব মনে পড়ে যে মা আমাকে বলেছিল, কিছু মনে করিস না ভুল, তোর বাড়িতে এসে খুব জ্বালিয়ে গেলাম। তা মা কি কখনো জ্বালায়? আমার মাটা তো আর কোনোদিনও আমার কাছে আসবে না। আমি তো চাইলেও আমার মাটাকে কোনোদিনও আমার কাছে রাখতে পারবো না। ওখানে গিয়ে আমার মনটা খুব ভার হয়ে গেছে। তারপর দিদির ঘরে গেলাম, দেখলাম দিদিকে নেবুলাইজার দিচ্ছে, তাকিয়ে আছে দিদি হসপিটালে বেডের মতো। হসপিটালে বেড যে হয় সেই বেডের তো অ্যারেঞ্জমেন্ট করেছে অনিতিনাকি বা পিতা, মানে আমার জামাইবাবু। ও আমার ছেলেকে দেখে কেঁদে ফেললো, বাচ্চার মতো হয়ে গেছে, এতদিন ধরে ভুগছে আমার দিদিটা। কাঁদছে আর বলছে আমি বোধহয় আর ভালো হব না, আমি বোধহয় আর ভালো হব না। তা আমার দিদি যে এত হাসি খুশি প্রাণবন্ত ছিল না, হঠাৎ করে এরকমভাবে আমার দিদিটা হয়ে গেল, কার কাছে জবাব চাইবো আমি? আমি তো আজ পুজো করি, এত কিছু ভগবানকে ডাকি, কার কাছে জবাব চাইবো? দিদির যখন গাটা মুছিয়ে দিচ্ছিল, যারা দিদিকে দেখে, মানে মাকে যারা দেখে দিদিকেও তারা দেখে, ওর চেয়ে আর্তনাদ, ওর চেয়ে কান্না, পাশ ফেরালে চিৎকার করে, আর্তনাদ করে, ওর মাথাটা কাত হয়ে যায়, এরকমভাবে সোজা রাখতে পারে না, কাত হয়ে যায়। বালিশ থাকে, তোয়ালে দিয়ে সেট করে রাখতে হয় মাথাটা, মাথাটা একটুখানি এবার টাচ করলে গোড়ালে পরেই কাঁপছে হাওয়াও করে। হাতগুলোতে এখন ব্যথা নেই, ওকে হাতে চ্যানেল করা আছে, ইঞ্জেকশন, ব্লাড সব ইঞ্জেকশন দিল, ব্লাড নিয়ে গেল, কারণ আবার ইউরিনে ইনফেকশন হয়েছে ওর। তো হসপিটালে থাকাকালীন ওর টেলবোনের ওখানটা পেছনটায় ছিলে গেছিলো, ছিলে গিয়ে ওখান থেকে ওর ঘচে 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 বেডসোনের মতো কিছুটা হয়ে গেছে। তো সেটা এতদিন আমি চোখ মানে কানে শুনেছিলাম, চোখে দেখিনি। আজকে যখন ওর ছেলে ওখানটা ড্রেসিং করছিল, তো সাইড ফিরে থাকতে পারে না, সবসময় শুয়ে থাকে এরকমভাবে, ড্রেসিং করছিল, তখন দেখলাম এতটা ওখানটা জায়গাটায় চামড়াটা মানে মাংসটা মানে ওঠা আর কি, ওখান দিয়ে ব্লাড বেরোচ্ছে কাঁচা, টপ 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 করে। 1 মাসের ওপর হয়ে গেছে, কিন্তু হাওয়া করে কাঁদছে। পা মোছাচ্ছিল যখন, যারা ওকে দেখে, আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম, দিদি তোর এই পাটায় ব্যথা হচ্ছে? বা পাটায়? তখন বললো না, ডান পাটা মোছাচ্ছিল, কাঁদছিল, বাচ্চার মতো হয়ে গেছে, কাঁদছে। আমি যখন বাবাই বলল যে মাম্মা নিচে গাড়ি চলে এসেছে, উবের বুক করেছিল, টানা উবেরেই এলাম। আমি যখন দিদিকে বললাম যে হাতটা ধরে দিদি আমি আসি, নিচে গাড়ি চলে এসেছে, ও হাতটা ধরে আওয়াও করে কেঁদে পড়লো, তুইও চলে যাচ্ছিস, আমি আর পারছি না। আমি বললাম যে আমি আবার আসবো দিদি।
এবং ও যখন ওকে এখন ব্লগ চালিয়ে দেয়, আপনাদের মতো বন্ধুদের সব ব্লগ চালিয়ে দেয় আমার জামাইবাবু, ও দেখে, চুপচাপভাবে দেখে আর কাঁদে আর বলে আমি পারবো ব্লগ করতে, আমি আর ভালো হব। স্কুলে চাকরি করতো ভালো, নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই না, ও হবেই ভালো। তো ও যেভাবে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে ব্লগগুলো দেখে, ওকে যেভাবে রাখে সেভাবেই থেকে যায়, নিজে থেকে নড়তে পারে না। আমি দেখছিলাম না, ওর সামনে আমি বসে থাকতে পারছিলাম না। ওর খাটের আমি আমি ওর সামনে খাটটায় বসেছিলাম, সাইডে শরীকে কোনাতে না, আমি আর পারছিলাম না। আমি নিজেকে ঠিকই রাখতে পারছিলাম না। সে এত কষ্ট পাচ্ছে কেন আমার দিদিটা, কবে ঠিক হবে? 1 বছরের উপর হয়ে গেল। এক তো ওই করে আমার মায়ের এই অবস্থা, এক তো আমার দিদির এই অবস্থা। এখন এই সারা রাত ঘুমোয় না, এখন তো সেন্সটা চলে এসেছে, ওঠে ব্যথায় সারা রাত ছটফট করে, আর ব্যথাটা কন্ট্রোলে থাকলে পরে সারা রাত হাগো করে কাঁদে। আগের কথাগুলো মনে পড়ে, স্কুলে যেত, বাচ্চাদের পড়াতো, মেট্রোতে শপিং করতে যেত, তারপরে এখানে যেত ওখানে যেত, কত জায়গায় যেত, কত কিছু স্বপ্ন দেখেছে, সব সত্যি হবে। কিন্তু এখন তো যার কষ্ট সেই তো বুঝছে। চোখেই দেখতে পাচ্ছি না আমার দিদিটা এত কষ্ট পাচ্ছে। ভুলিয়ে রাখার চেষ্টা করেছি, কথায় কতটা ভুলিয়ে রাখা যায়। সেই মানুষটার তো মাথা কাজ করছে, সেই মানুষটার তো ভেতরটা বুঝতে পারছে অনেক কিছুই, তার ভেতরে তো অনেক কিছু সে নিচে চিন্তা করতে পারছে, সেই ক্ষমতাটা তো তার আছে। তো আমার দিদি ভালো হয়ে যাক, আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন, আর সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুন। নিজের যে ভাই বোন যাদের যাদের আছে সবাই ভালো থাকুক। কালকে আমি একজনের ব্লগ দেখলাম, আমারই বন্ধুর একজনের ব্লগ দেখলাম, তো সেখানে আমি দেখলাম যে খুব কাছের ভাই নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক নেই, খুব কাঁদছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তো যে ভাই হও না কেন, যে বোনই হও না কেন, যে দিদি দাদাই হও না কেন, ভাই বোনের সম্পর্কটা এমন মধুর, যত ভুল বুঝাই বুঝেই হোক না কেন, বন্ধনটা ছিঁড়ে বেরিয়ে যেও না। এক সময় না এক সময় এই বন্ধনে টান পড়বেই। আমার বাবার সাথে কাছ থেকে সুবিধে আমাদের যে পরিবার, মানে বাপের বাড়ি সবাই নিয়েছে, কিন্তু বাবার সাথে সম্পর্ক প্রায় সবাই ত্যাগ করেছিল। কি করবে আমার বাবাটা, কিন্তু আমার বাবা এই জন্য সম্পর্ক কারোর সাথে বাবার সাথে কেউ রাখতো না, বাবাও তখন আর কারোর সাথে রাখতো না। কিন্তু আমার বাবা যখন শেষ সময়, আমার বাবা কিন্তু সেই ঠিক তার ছোট ভাইকে ডাকলো, সেই ভাইও পাগলের মতো এলো। ছোট পিসিকেও ডাকেনি, ছোট পিসি খবর পেলে নিজে এলো। যতজন বেঁচে ছিল পাগলের মতো আমার বাবার সাথে দেখা করতে এলো, এই বুড়ো বয়সে, যে আমার বাবাটার ক্যান্সার হয়ে গেছে। এই যে জিনিসটা, সম্পর্ক না রাখো, কিন্তু একটা সময় মায়ের পেটের ভাই বোনের সেই নারীর টানে, বন্ধনের টান পড়বেই। এজন্য সময় থাকতে থাকতে মিলমিশ করে নাও,
ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছো, খেলেছো, দুঃখ সুখের সাথী তোমরা। আমরা সবাই, জীবনটা বড় ছোট্ট, বড় অল্প সময়, কে আছি কে নেই। এই জন্য সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য কি হবে ঝগড়া করে, অশান্তি করে কি হবে, মুখ ফিরিয়ে থাকা। এখন তো আমরা কেউ আর সেই ছোট নেই, বাচ্চা নেই। এই জন্য যার সাথে যার বিচ্ছেদ আছে সবাই মিল করে নাও, আর ইগোটাকে বেশি প্রশ্রয় দিও না। বন্ধু হয়ে এইটুকুই আমি অনুরোধ করতে পারবো আমার এই বন্ধু, তোমাদের বন্ধুদের, মানে আমার বন্ধুদের, তোমাদেরকে। এর থেকে তো বেশি কিছু পারবো না। কারণ নিজের বোনের, নিজের ভাইয়ের, নিজের দিদির যদি কিছু হয়, সত্যি এইখানটা ফেটে যায়। আমি রাতের পর রাত ঘুমোতে পারি না, আমি ভালো থাকতে পারি না। ক্যামেরার সামনে রং মেখে বসে থাকাটা বা হেসে এই রিল করার সময় নেচে নেচে মুখ নাড়ানোটা মনের আনন্দ নয়, ভেতরে অনেক কষ্ট। ওই দিনটার জন্য বসে আছি যেদিন আমার দিদিটা পুরো সুস্থ হয়ে উঠবে। যাই হোক, সবাই যেখানে যেভাবে আছো ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি। সবার সব স্বপ্ন আশা পূরণ হোক। কেমন, আর কি বলবো, এটুকুই বলার ছিল। আজকে আসছি, হ্যাঁ, এলাম তাহলে। ভালো থেকো তোমরা, কেমন, টাটা।